আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে টাইট্রেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং অধ্যায় না, গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, প্রথমে তো মনে প্রশ্ন আসে যে টাইট্রেশন কি? টাইট্রেশন হচ্ছে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করার পরে কতটুকু অ্যাসিড কতটুকু ক্ষারের সাথে বিক্রিয়া করছে, অথবা কতটুকু ক্ষার কতটুকু অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, এটা জানার একটা প্রসিডিউর বা প্রসেস। ওকে? হয়তো এখন এই কথাটার মানে বুঝতেছো না। কিন্তু একটু জাস্ট কষ্ট করে ভিডিওটা পর্যন্ত ওয়েট করো। পুরো ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ A to Z সব বুঝতে পারবা। আর এই ভিডিওটার শেষে আমি তোমাদের YouTube থেকে ভিডিও করে আবার দেখায়া দিব প্র্যাকটিক্যালি যে কিভাবে টাইট্রেশন করানো হয়। ওকে? দেখো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে টাইট্রেশন করার জন্য কি, কি লাগে? অর্থাৎ টাইট্রেশনের উপকরণ। টাইট্রেশনের প্রধান না, টাইট্রেশনের জন্য অনেকগুলি উপকরণ লাগে। ১ নাম্বার উপকরণ হচ্ছে টাইট্রেশনের জন্য লাগে হচ্ছে বুরেট। প্রথমত কি লাগে স্যার? বুরেট। বুরেটটা কি? বুরেটটা হচ্ছে এই যে এখানে একটা লম্বা নল দেখতেছো। এই যে আরেকটা লম্বা নল, এটাকেই মূলত আমরা বলি বুরেট। ২ নাম্বার যেটা লাগে সেটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্ক কোনটা? এই যে এখানে একটা ফ্লাস্ক দেখতেছো। এই ফ্লাস্কটাকে আমরা বলি কনিক্যাল ফ্লাস্ক। ওকে স্যার? ৩ নাম্বার যেটা লাগে সেটা হচ্ছে একটা অ্যাসিড লাগে এবং ক্ষার লাগে। যেহেতু অ্যাসিড ক্ষার বিক্রিয়া করাবো আমরা, তাহলে অবশ্যই অ্যাসিড এবং ক্ষার লাগবেই। এবং অ্যাসিডটা স্ট্রং অ্যাসিডও হতে পারে অথবা উইক অ্যাসিডও হতে পারে। একইভাবে ক্ষারটা স্ট্রং ক্ষারও হতে পারে অথবা উইক ক্ষারও হতে পারে। কথা বুঝতে পারছি স্যার? ওকে। ৫ নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা লাগে সেটা হচ্ছে নির্দেশক। এখানে নির্দেশক, দেখো এই ফ্লাস্কের মধ্যে নির্দেশক নামে একটা জিনিস দিতে হয়। নির্দেশক কি এবং কিভাবে কাজ করে এটা আমরা বিস্তারিত আলোচনা করব। তবে আজকের ক্লাসে নয়, কারণ আজকের ক্লাসটা নির্দেশকের উপরে না। আজকের ক্লাসটা হচ্ছে মূলত টাইট্রেশনের উপরে। নির্দেশকের উপরে নেক্সট ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করব কিভাবে নির্দেশক কাজ করে এবং নির্দেশক কিভাবে আমরা চুজ করি। বাট কয়েকটা নির্দেশকের একটু নাম বলে রাখি। যেমন মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথ্যালিন, তারপর হচ্ছে থাইমল ব্লু, এগুলি হচ্ছে নির্দেশক। ওকে স্যার? চলো। এবার দেখো। পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে টাইট্রেশনের লক্ষ্য। এই প্রসিডিউর এখানে যে ম্যাথটা করাচ্ছি, এই যে একটা ম্যাথের মতো, এটা আমি তোমাদের পরে দেখায় দিব। ঠিক আছে? বাট আপাতত কিভাবে টাইট্রেশন করানো হয় সেটার দিকে একটু মনোযোগ দাও। দেখো আমি এখানে বাংলায় লিখে রাখছি। কিন্তু লেখাগুলি আমি পরে বুঝায় দিচ্ছি। আগে আমি আমার মতো করে সুন্দর করে বুঝায় দেই কিভাবে টাইট্রেশন করানো হয়। ওকে? ফার্স্টে তুমি ল্যাবে যাবা। ল্যাবে গেলে টিচার তোমাকে ২ টা জিনিস দিবে। একটা হচ্ছে ফার্স্ট অফ অল টিচার তোমাকে একটা পাত্র দিবে ১ নাম্বারে। পাত্রে অ্যাসিড থাকবে। অ্যাসিড থাকবে। এবং ওই অ্যাসিডের ওই অ্যাসিড এর ঘনমাত্রা নির্ণয় করতে বলবে। নির্ণয় করতে বলবে। তার মানে এটাই তোমার সবচেয়ে বড় প্রধান কাজ। তোমার প্রধান কাজ কি স্যার? যে টাইট্রেশন করতে গেলা, টাইট্রেশনের যে অ্যাসিডটা দিবে সেই অ্যাসিডের ঘনমাত্রা তোমার বের করে দিতে হবে। ওকে। দ্বিতীয় কাজ হচ্ছে টিচার তোমাকে আরেকটা পাত্র দিবে। আরেক পাত্রে আরেক পাত্রে ক্ষার দিবে। ক্ষার দিবে। এবং ওই ক্ষারের ওই ক্ষারের ঘনমাত্রা বলে দিবে। বলে দিবে। তাহলে একটা জায়গায় দেখছো? একটা জায়গায় তোমাকে কিন্তু ঘনমাত্রা বলে দেয় নাই। কোনটার জন্য ঘনমাত্রা বলে দেয় নাই? অ্যাসিডের জন্য ঘনমাত্রা বলে দেয় নাই। কিন্তু ক্ষারের জন্য মনে করো তোমাকে ঘনমাত্রা বলে দিবে। ঠিক আছে স্যার? এবার দেখো স্যার, অনেক সময় সত্য কথা বলতে কি আমাদের দেশে না আসলে যখন আমাদের দেশে বলতে কি মানে মূলত আমাদের ঢাকায় স্কুলগুলাতে বা কলেজগুলাতে টাইট্রেশনের টিচাররা আসলে সেকেন্ড কাজটাও করে দেয়। সেকেন্ড কাজটা টিচাররা করে দেয় আরকি। বুঝছো? কিন্তু তোমাকে যদি আরো বিস্তারিত কেউ শিখাইতে চায়, তাহলে কিন্তু সেকেন্ড কাজটা টিচাররা করে দিবে না।
সেকেন্ড কাজটা এমনও হইতে পারে তোমার করতে হইতে পারে। তাহলে এটা হচ্ছে কাজ 1, এটা হচ্ছে কাজ 2। অনেক সময় এই 2 নাম্বার কাজটাও কিন্তু এই যে 2 নাম্বার কাজটা এটার কিন্তু স্টুডেন্টদেরও করতে হইতে পারে। কিন্তু সাধারণত আমাদের বাংলাদেশে স্কুল কলেজগুলিতে সাধারণত প্রথম 2টা কাজই মানে কাজ 1 কাজ 2 দুইটাই টিচার করে দেয়। শুধু তোমার কাজ হচ্ছে ঘনমাত্রাটা বের করতে হবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, ধরে নিলাম টিচার তোমাকে কাজ এই যে 2 নাম্বার কাজটা করে দেয় নাই। অর্থাৎ ক্ষারের ঘনমাত্রা বলে দেয় নাই। তখন তুমি কিভাবে ক্ষারের ঘনমাত্রা বের করবে? ওকে, চলো সেটা একটু দেখি। ধরি টিচার কাজ 2 করে দেয় নাই, করে দেয় নাই, তবে ক্ষারের ঘনমাত্রা নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে। আসলে আমাদের বাংলাদেশে সাধারণত 2 নাম্বার কাজটা টিচাররাই করে দেয়, বুঝছো? ওকে, তো চলো ক্ষারের ঘনমাত্রাটা বের করে দেখাই কিভাবে করে। প্রধানত টিচার তোমাকে ক্ষার দিয়ে দিবে, যেহেতু সে ক্ষারের ঘনমাত্রা তোমাকে বের করার দায়িত্ব দিছে, তাহলে সে যে কাজটা করবে সে তোমাকে ক্ষারের পরিমাণ দিয়ে দিবে। মনে করো আমি তোমাকে ক্ষারের পরিমাণ দিলাম, ক্ষারের পরিমাণ পরিমাণ ডাব্লিউ ডাব্লিউ ইকুয়াল টু 30 গ্রাম। আর ক্ষার দিলাম মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড। ক্ষার হিসাবে কি ইউজ করছি? সোডিয়াম হাইড্রোক্সাইড। এবং ক্ষারটা কতটুকু তোমাকে দিছি স্যার? 30 গ্রাম দিছি। এবার 30 গ্রাম ক্ষার দেওয়ার পরে তোমাকে আমি আবার পানিও দিব, কারণ তুমি যেহেতু ঘনমাত্রা বের করবা, ঘনমাত্রা বের করতে হলে পদার্থটাকেও লাগবে, আবার দ্রাবকও লাগবে, মানে দ্রবও লাগবে দ্রাবকও লাগবে। তো দ্রাবক হিসাবে মনে করো আমি পানি দিলাম, তাহলে পানির ঘনমাত্রা পানির আয়তন, পানির আয়তন আয়তন ভি ভি ইকুয়াল টু মনে করো 300 মিলিলিটার। তাহলে তোমাকে আমি পানি দিলাম 300 মিলিলিটার, তারপরে তোমাকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম 30 গ্রাম। এবার আমি তোমাকে বললাম ঘনমাত্রা নির্ণয় করতে। ওকে, তাহলে ঘনমাত্রা এস ইকুয়াল টু ওয়াট। তাহলে তুমি ঘনমাত্রার সূত্র ফলাও। আমরা 90 থাকতে একটা সূত্র পড়ছিলাম, এস ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ইন্টু ভি। ডাব্লিউ কত? ডাব্লিউ হচ্ছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ কত? 30 গ্রাম। আর 1000 তো সূত্রের 1000। এম কি? এম হচ্ছে আণবিক ভর। এখানে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়েছে ক্ষার হিসাবে, তাই না? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? 40। আর ভি কত? আয়তন। আয়তন কত? 300। মোট হিসাব নিকাশ করলে কত আসে চলো দেখি। 30 ইন্টু 1000 ডিভাইডেড বাই কত? 40 ইন্টু 300 করলে আসে হচ্ছে 2.5 মোলারিটি। তার মানে দেখছো, টিচার তোমাকে চাইলে আগে থেকেই এই ক্ষারের ঘনমাত্রা বলে দিতে পারতো 2.5, কিন্তু টিচার মনে করো সেটা না করে, কি করলো? তোমাকে দিয়ে ক্ষারের ঘনমাত্রা বের করাইলো। সো তোমাকে দিয়ে বের করানো আর টিচার আগে থেকেই দিয়ে দেওয়া একই, কিন্তু কোনো সমস্যা নাই। ওকে স্যার, এবার দেখো, এবার তোমার যেটা কাজ সেটা হচ্ছে ঘনমাত্রা তুমি পেয়ে গেলা। এবার টাইট্রেশন শুরু করা যাবে। আর কোনো কাজ নাই তোমার আহামরি। দেখো টাইট্রেশন কিভাবে করবা আমি সেটা এই চিত্রের মধ্যে তোমাকে দেখা দিই। এই যে এই চিত্রের মধ্যে প্রথমত টিচার তোমাকে অ্যাসিড দিছিল, তাই না? টিচার তোমাকে অ্যাসিড দিছিল না? এই যে অ্যাসিড, এর ঘনমাত্রা নির্ণয় করতে বলছিল টিচার। তাহলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে কনিক্যাল ফ্লাস্ক, না এটাকে বলে কনিক্যাল ফ্লাস্ক, এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে অ্যাসিড নিবা। ওকে, এখন অ্যাসিড কিভাবে কনিক্যাল ফ্লাস্কে নিবা? এই যে প্রিপেড নামে একটা জিনিস আছে, এই প্রিপেড দিয়া ফার্স্টে অ্যাসিডটাকে তো তুমি নিশ্চয়ই হাতে উঠাবা না, বা তুমি একদম ডাইরেক্ট মগ দিয়া বা জগ দিয়া ঢালবা না। তুমি করবা কি? প্রিপেড দিয়া আস্তে আস্তে অ্যাসিডটাকে উঠাবা, উঠাইয়া সেটাকে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নিলা। কথা বুঝতে পারছি? এবার দেখো এই কনিক্যাল ফ্লাস্কে কতটুকু তুমি অ্যাসিড নিলা এটা কিভাবে বুঝবা?
এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে না স্যার এরকম দাগ কাটা থাকে, এরকম দাগ কাটা থাকে। এই দাগ দেখেই তুমি বুঝতে পারবা যে কতটুকু তুমি অ্যাসিড নিছো। কথা বুঝতে পারছি? ধরে নিলাম এই দাগ দেখে আমি বুঝছি যে অ্যাসিড নিছি 20 মিলিলিটার। তাহলে আমি লিখে রাখি অ্যাসিড 20 মিলিলিটার নেওয়া হলো। তাহলে এই দাগটা দেখে আমি কি বুঝছি? অ্যাসিড আমি কতটুকু নিছি স্যার? 20 মিলিলিটার নিছি। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার 1 নাম্বার কাজ। দেখো আমি উপরে কিন্তু কাজগুলি আবার বাংলায় লিখেও রাখছি। এই দেখো, এই যে দেখো কাজ কিভাবে করা হয়। 1 নাম্বারে কি? কনিক্যাল ফ্লাস্কে অ্যাসিড নেওয়া হবে। ঠিক আছে? এবং লিখছি কি দেখো, ধরি অ্যাসিডের ঘনমাত্রা x এবং আয়তন 20। অ্যাসিডের ঘনমাত্রা x কেন ধরছি? কারণ টিচার তো আমাকে ঘনমাত্রাই বের করতে বলছে। ঘনমাত্রাটা কি আমি জানি? ঘনমাত্রা আমি জানি না, এজন্য আমি ধরে নিছি ঘনমাত্রা x। কথা বুঝতে পারছি? আর আমি দাগ কাটা থেকে বুঝছি, এই যে কনিক্যাল ফ্লাস্কে তো দাগ কাটা থাকবে, দাগ কাটা দিয়ে আমি বুঝছি মনে করো ওইটার পরিমাণ কত? 20 মিলিলিটার। তাহলে আমি লিখি অ্যাসিড 20 মিলিলিটার নেওয়া হলো, ধরি এর ঘনমাত্রা x। ঘনমাত্রা x, মোলারিটি। ক্লিয়ার আমার কথা স্যার? আচ্ছা, এটা এক্সটা অন্য কালি দিয়ে লিখি যাতে তোমার চোখে বাড়ি খায়। এক্স মোলারিটি। ওকে, এবার কাজ নাম্বার 2। 2 নাম্বার কাজ যেটা, সেটা হচ্ছে ওই অ্যাসিডের মধ্যে, এখানে কি আছে? অ্যাসিড আছে না? অ্যাসিডের মধ্যে তুমি কি ইউজ করবা? নির্দেশক। এই দেখো, এই সবুজ কালি দিয়ে ওরা কি দেখাইছে? নির্দেশক। এই দেখো ইংলিশে লিখে রাখছে ইন্ডিকেটর। ইন্ডিকেটরের বাংলা কি স্যার? নির্দেশক। এবং মাথায় রাখবা নির্দেশক সাধারণত 2 থেকে 3 ড্রপ দেওয়া হয়, এর বেশি দেওয়া যাবে না কিন্তু। তাহলে দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে নির্দেশক ব্যবহার করতে হবে। দেখো তো আমি এখানে দ্বিতীয় কাজে লিখে রাখছি, এই দেখো, এই দেখো কাজ 2। 2 হচ্ছে কনিক্যাল ফ্লাস্কে নির্দেশক দিতে হবে 2 থেকে 3 ড্রপ। এই দেখো কনিক্যাল ফ্লাস্কে আমি কি দিলাম? নির্দেশক দিলাম। ক্লিয়ার? তৃতীয় কাজ যেটা, তৃতীয় কাজ, মনে আছে তুমি যখন টিচারের কাছে গেছিলা, টিচার কিন্তু তোমাকে ঘনমাত্রা, ক্ষারের ঘনমাত্রা কিন্তু দিয়ে দিছিল। ঘনমাত্রা দিয়ে দিবে অথবা তোমাকে বলবে যে ঘনমাত্রা বের করে নাও। এই যে ঘনমাত্রা তুমি কিন্তু বের করে নিছিলা, বা টিচার তোমাকে ঘনমাত্রা দিয়ে দিবে, তাই না? তো ওই ঘনমাত্রার যে ক্ষারটা, মানে তুমি যে ক্ষারটা বানাইলা নিজের হাতে অথবা টিচার আগে থেকে তোমার বানায় দিছে, ওই ক্ষারটা তুমি কোথায় ঢালবা? এই বুরেটের মধ্যে ঢালবা। এই যে এইখানে, এইখানে কি ঢালবা? ক্ষার। ক্ষার ঢালতে হবে, চালতে হবে লিখে ফেলছি, ঢালতে হবে, এটা ঢালতে হবে। তাহলে আমি এখানে কি ঢালছি স্যার? ক্ষার ঢালছি। কথা বুঝতে পারছি? এবার স্যার, এবার মেইন কাহিনী আস্তে আস্তে শুরু হচ্ছে। ক্ষার যখন তুমি ঢালবা তখন এখানে না একটা নল থাকে বা কল থাকে। এই কলটা অবশ্যই তোমার বদ্ধ করে রাখতে হবে। দেখো এই জন্য ওরা লিখে রাখছে হোল্ড। হোল্ড মানে বদ্ধ করে রাখো বা ধরে রাখো, মানে কলটাকে চালু করে দিও না, কলটাকে বদ্ধ করে রাখো। তো তুমি ক্ষার যে ঢাললা, ঢালতে ঢালতে তুমি মনে করো এই পর্যন্ত ক্ষার ঢাললা হায়েস্ট। কথা বুঝছো? এই পর্যন্ত ক্ষার ঢাললা। তো এই পর্যন্ত ক্ষারের কি অবশ্যই একটা পরিমাণ থাকবে। ধরে নিলাম এই পর্যন্ত ক্ষারের পরিমাণ হচ্ছে 80 মিলিলিটার। তার মানে দেখো স্যার, তুমি যে ক্ষারটা বানাইছিলা, এই যে ক্ষার বানাইছিলা, দেখো তুমি নিজের হাতেই ক্ষার বানাইছিলা। ক্ষারের ঘনমাত্রা কত? 2.5। এবং ক্ষারের আয়তন কত ছিল? ক্ষারের আয়তন ছিল 300 মিলিলিটার। কিন্তু 300 মিলিলিটারের পুরো 300 মিলিলিটারই কি এখানে ঢেলে দিছো? বুরুটের মধ্যে 300 মিলিলিটারে 300 মিলিলিটারে ঢেলে দিছো? না, মনে করো 80 মিলিলিটার পর্যন্ত ঢালছি আমি। কথা বুঝতে পারি নাই বাবা। তার মানে আমার কাছে আরো এক্সট্রা পরিমাণ ক্ষার আছে। মনে করো আমি কতটুকু ঢালছি? 80 মিলিলিটার পর্যন্ত ঢালছি। কথা বুঝিও প্লিজ স্যার, মনোযোগ দাও। এই দেখো এখানে লেখা আছে ইনিশিয়াল রিডিং। ইনিশিয়াল রিডিং মানে হচ্ছে শুরুর মান। তার মানে তুমি এখানে শুরুতে কতটুকু ঢালছো সেই পরিমাণটা ভালোভাবে দেখে নাও। ঠিক আছে? এটা ছিল কাজ নাম্বার 3। এবার দেখো কাজ নাম্বার 4। আচ্ছা, কাজ নাম্বার 3টা আমি একটু বাংলা পড়া এখান থেকে পড়ে দেখাই। এই দেখো 3 নম্বর কাজ এখানে কি বলছি? এই দেখো 3 নম্বর কাজ। 3 নম্বর কাজে বলছি বুরেটে ক্ষার দ্রবণ নিলাম। দেখছো আমি কিন্তু বুরেটে ক্ষার দ্রবণই নিছি। ক্লিয়ার? এবং দেখো যার ঘনমাত্রা এবং আয়তন জানি, তাই না? এটার ঘনমাত্রা কিন্তু জানি আসলেই। কিভাবে জানি? আমি বের করছি। দেখো আমাকে টিচার বের করে দেয় নাই, এই যে আমি বের করে নিছি 2.5।
ঘনমাত্রা 2.5, অথবা যদি টিচার আমাকে দিয়ে দেয় তাহলে তো আরো ভালো, আমার কাজ কমে গেল। টিচার যদি আমাকে এই যে ঘনমাত্রা মানে ২ নাম্বার কাজটা করে দেয়, তাহলে এই কাজটা আমার করার কোনো প্রয়োজনই নাই। কথা ক্লিয়ার স্যার আমার? আচ্ছা, এবার দেখো। তাহলে তোমার ৩ নাম্বার কাজ কি ছিল স্যার? ৩ নাম্বার কাজ ছিল তুমি বুরেটে ক্ষার ঢালছো। বুরেটে কি করছো? ক্ষার ঢালছো। এবার ৪ নাম্বার যে কাজটা, ক্ষার যখন ঢালা শেষ, তুমি এবারে কলটাকে রিলিজ করে দাও। দেখো রিলিজ মানে ছাড়া। কিভাবে ছাড়বা? কলটাকে এরকম ঘুরানো যায়। ঘুরাইলে শাঁ করে এখান থেকে কি পড়বে? ওই ক্ষারগুলি উপর থেকে পড়তে থাকবে। এখানে হলুদ কালার যা ছিল এগুলি কি? হলুদ কালার জিনিসগুলো এগুলি হচ্ছে ক্ষার। আমি লিখে রাখি এগুলি হচ্ছে কি? ক্ষার। এই যে এগুলি হচ্ছে ক্ষার। মনোযোগ দাও প্লিজ স্যার। যখন তুমি ক্ষার ঢালবা, তখন ক্ষারগুলি এই অ্যাসিডের সাথে কিন্তু বিক্রিয়া করবে। নিচের পাত্রে কি আছে? এই যে নিচে কি আছে? অ্যাসিড আছে। দেখো অ্যাসিড। তাহলে নিচে আছে অ্যাসিড, উপরে আছে ক্ষার। অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করে স্যার? প্রশমন বিক্রিয়া করে। আমরা ছোটবেলায় এগুলি পড়ে আসছি না? অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করবে? প্রশমন বিক্রিয়া তৈরি করবে। তার মানে একটা টাইমে কি হবে? ওই ক্ষারগুলা সম্পূর্ণ অ্যাসিডকে শেষ করে দিবে। কথা বুঝতে পারছি? ওই ক্ষারগুলা সম্পূর্ণ যে নিচে যে অ্যাসিডগুলি আছে, এই অ্যাসিডকে শেষ করে দিবে। শেষ করে কি তৈরি করবে? লবণ এবং পানি তৈরি করবে। কথা ক্লিয়ার? এবার এখানে আবার ২ টা কথা আছে। প্রথম কথা হচ্ছে, এই যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে এই যে পাত্রের মধ্যে যে অ্যাসিডটা আছে, পাত্রের মধ্যে যে অ্যাসিডটা আছে, এই অ্যাসিডটা যে সম্পূর্ণরূপে শেষ, ফিনিশ, এটা আমি কিভাবে বুঝবো? এটা একটা ভালো কোয়েশ্চেন। কারণ তুমি নিশ্চয়ই ওটার মধ্যে জিহ্বা দিয়া বইয়া থাকবা না। ওই পাত্রের মধ্যে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নিশ্চয়ই জিহ্বা লাগায় রাখবা না যে আচ্ছা অ্যাসিড আসেনি নাকি, নাকি তুমি আঙ্গুল চুবাইয়া রেখা দেখবা যে অ্যাসিডটা কি শেষ হইছে কিনা। কথা বুঝো নাই আমার? এই যে এই পাত্রের মধ্যে যে অ্যাসিডটা আছে, আমি আবার বলি, এই যে এই পাত্রের মধ্যে যে অ্যাসিডটা আছে, এই অ্যাসিডটা যে সম্পূর্ণরূপে কমপ্লিট মানে শেষ হয়ে গেছে। ক্ষার ঢালতে, ঢালতে উপর থেকে ক্ষার ঢালতেছি। ক্ষার ঢাললে অ্যাসিডটা কি শেষ হয়ে যাবে না? প্রশমন বিক্রিয়া হয়ে যাবে না? এই যে প্রশমন বিক্রিয়াটা যে হইল, এটা তুমি কিভাবে বুঝবা? ওকে। এইটা বুঝার জন্যই কিন্তু আমরা নির্দেশককে ব্যবহার করছিলাম। আমি আবার বলি, নির্দেশক আমি এই ক্লাসে পড়াবো না বিস্তারিত। আমি ছোট্ট করে জাস্ট একটু বলে দিব। নির্দেশক আমি সামনের ক্লাসে হিউজ আলোচনা করব। মনে রাখবা স্যার। নির্দেশকের না একটা বৈশিষ্ট্য আছে। যখনই প্রশমন বিক্রিয়া কমপ্লিট হয়ে যায়, নির্দেশক তার কালার চেঞ্জ করে ফেলে। নির্দেশক কি করে? তার কালার চেঞ্জ করে ফেলে। দেখো তুমি যখন এখানে নির্দেশক দিছিলা, এই যে পাত্রের মধ্যে, পানিটা কিন্তু দেখো আগে থেকে নীল ছিল। পানি না, সরি, অ্যাসিডটা কিন্তু আগে থেকে মনে করো নীল ছিল। আসলে যদি অ্যাসিডটা নীল থাকে না, অ্যাসিড সাদা কালারের মতোই থাকে। বাট ধরে নাও নীলই আছে। ধরে নাও নীলই ছিল। তো দেখো নির্দেশক যখন তুমি ঢালছো, নীল কালার অ্যাসিড কিন্তু নীলই ছিল। অর্থাৎ কালার চেঞ্জ হয় নাই। কিন্তু যখনই বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে, দেখো কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। নীল থেকে এটা দেখো বেগুনি কালার, সরি বেগুনি না, মানে পিঙ্ক কালার হয়ে গেছে বা গোলাপি কালার হয়ে গেছে। কথা বুঝতে পারছি? স্যার, মনে রাখবা, একেকটা নির্দেশক একেক কালার দেখায়। এগুলি নিয়ে আমরা পরে পড়ব। বাট জাস্ট তুমি এতটুকু মাথায় রাখো স্যার, তোমার বিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেলে, বিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেলে কি হবে? কালারটা চেঞ্জ হয়ে যাবে। কথা ক্লিয়ার স্যার? এটা হচ্ছে ১ নাম্বার প্রশ্ন। আরেকটা প্রশ্ন অনেক সময় মাথায় আসে যে যখন তুমি কলটা ছাড়বা, তখন এমনও হইতে পারে যে তোমার সব ক্ষার শেষ হয়ে গেছে। মনে করো তোমার সব ক্ষার শেষ হয়ে গেছে। মানে ক্ষার আর নাই। কিন্তু এখনো কালার চেঞ্জ হয় নাই। এটা একটা ভালো প্রশ্ন না স্যার? তখন তুমি কি করবা? দেখো তুমি তো আগে থেকেই ৩০০ মিলিলিটার, দেখো ৩০০ মিলিলিটার ক্ষার বানায় রাখছিলা। তখন আবার তুমি এখানে ক্ষার এড করবা। তখন আবার তুমি এই যে বুরোটের মধ্যে আবার ক্ষার এড করবা। কথা বুঝতে পারছি? এবং তুমি তখন মাথায় আবার নতুন করে হিসাব রাখবা যে আচ্ছা আগে দিছিলাম ৮০, তাহলে ৮০ পুরা ৮০ মিলিলিটারই খরচ হয়ে গেছে। আর নতুন করে আমি মনে করো আবার ৮০ ঢালছি। তাহলে এবার ৮০ কত হইল? আগে ছিল ৮০, ৮০ পুরো ৮০ শেষ হয়ে গেছে। এবার নতুন করে আবার ৮০ মিলিলিটার ঢালছি। ঢালার পরে আবার কলটাকে ছেড়ে দিবা। এবার দেখবা এবার কত মানে কতটুকু ব্যবহার করে কালার চেঞ্জ হয়। কথা বুঝতে পারছি স্যার? এমনও হইতে পারে পরের বার যে আরো ৮০ মিলিলিটার নিছো, ওই ৮০ মিলিলিটারের পুরো ৮০ মিলিলিটারই মনে করো লাগে নাই। মনে করো ৮০ মিলিলিটারের মধ্যে মাত্র ২০ মিলিলিটার লাগছে। তাহলে ১ম বার তোমার লাগছিল ৮০ মিলিলিটার এবং পরের বার লাগছে ২০ মিলিলিটার। তাহলে মোট ক্ষার কতটুকু লাগছে? ৮০ যোগ ২০, ১০০ মিলিলিটার। কথাগুলি কি বুঝছো? আরেকবার বুঝায় বলি। ফার্স্টে তুমি ৮০ মিলিলিটার নিছো। এই দেখো ৮০ মিলিলিটার নিছি আমি এখানে। এই দেখো ৮০। মনে করো ৮০ পুরো ৮০ খরচ হয়ে গেছে। তাহলে তুমি আবার নতুন করে এখানে ক্ষার ঢালবা। আবার মনে করো আবার ৮০ মিলিলিটার ঢালছি। ঢাইলে আবার কলটাকে ছেড়ে দিব। ছেড়ে দিলে ধাপ, 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 ধাপ করে এখান থেকে ক্ষারগুলি পড়তে থাকবে।
ক্ষারগুলি পড়ার পর এবার মনে করো ঢিস করে কালার চেঞ্জ হয়ে গেল, কালার মনে করো নীল থেকে এখন গোলাপি কালার হয়ে গেল, সাথে সাথে তুমি এই কলটাকে অফ করে দিবা, কলটাকে কি করে দিবা, অফ করে দিবা। এবার তুমি দেখবা কতটুকু খরচ হয়েছে, কতটুকু ক্ষার খরচ হয়েছে। মনে করো দেখলা ক্ষার খরচ হয়েছে 20 মিলিলিটার, ঠিক আছে? তাহলে আগের বার খরচ হয়েছে 80, পরের বার খরচ হয়েছে 20, তাহলে মোট তোমার ক্ষার কতটুকু লাগছে, 100 মিলিলিটার। ক্লিয়ার? আচ্ছা, আশা করি আমি ইম্পর্টেন্ট 2টা প্রশ্নের উত্তর দিয়ে দিছি। এবার চলো আবার প্রসিডিউরটায় ফিরে যাই। তাহলে আমি একটু ফার্স্ট থেকে আবার একটু রিক্যাপ করে দিই স্যার। 1 নাম্বার কি করছি, প্রিপেড দিয়া অ্যাসিড নিছি, এবং অ্যাসিডটা ওই যে এই যে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে দাগ কাটা থাকে, এই যে দাগ কাটা থাকে, এই দাগ কাটা দেখে বুঝে নিব যে অ্যাসিড কতটুকু আছে। তো আমি ধরে নিলাম অ্যাসিড আছে 20 মিলিলিটার, এবং টিচার আমাকে বলছে অ্যাসিডের ঘনমাত্রা বের করতে, এই জন্য আমি বলছি ধরি অ্যাসিডের ঘনমাত্রা কত, এক্স। এ দেখো আমি অ্যাসিডের ঘনমাত্রা লিখে রাখছি এক্স। কথা বুঝতে পারছি? এরপর 2 নাম্বার কাজ হচ্ছে সেখানে কি দিব, নির্দেশক দিব। 3 নাম্বার কাজ হচ্ছে বুলেটের মধ্যে কাকে ঢালবো, ক্ষারকে ঢালবো। 4 নাম্বার কাজ হচ্ছে এই কলটাকে অন করে দিব, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা একটু বলে বলে রাখি, যেটা বলতে একটু ভুলে গেছিলাম। কলটাকে যখন অন রাখবা, মানে কলটাকে যখন অন করবা, সাথে সাথে এই কনিক্যাল ফ্লাস্কটাকেও তোমার নাড়াইতে হবে বা ঘুরাইতে হবে। কিভাবে জানো? এই যে মনে করো আমি কলটাকে অন করছি, সাথে সাথে নিচে কনিক্যাল ফ্লাস্কটাকে এভাবে ঘুরাবা, এভাবে নাড়াবা। কেন নাড়াবা? যাতে ওই ক্ষার উপর থেকে যে ক্ষারগুলি পড়তেছে আর নিচে যে অ্যাসিড আছে, সেই অ্যাসিড আর ক্ষার যেন বিক্রিয়া করতে পারে। কথা বুঝতে পারছি? ওই উপর থেকে যে অ্যাসিড ক্ষার পড়তেছে আর নিচে থেকে যে অ্যাসিড আছে, ওটা যেন ভালোভাবে বিক্রিয়া করতে পারে, এই জন্য তুমি শেক করবা। কথা ক্লিয়ার? করতে করতে 5 নাম্বার কাজ হচ্ছে, যখনই তুমি দেখবা তোমার কালার চেঞ্জ হয়ে গেছে, সাথে সাথে তুমি কি করবা স্যার, অফ করে দিবা। কি অফ করে দিবা? কলটাকে অফ করে দিবা। এই যে কলটাকে হোল্ড, আবার দেখো হোল্ড লিখে ফেলছি। হোল্ড মানে কি, ধরে ফেলবো, বন্ধ করে ফেলবো। ক্লিয়ার? এবার দেখো স্যার, শুরুতে তোমার ক্ষার কতটুকু ব্যবহার করছিলা? ক্ষার ব্যবহার করছিলা 80 মিলিলিটার। শুরুতে ক্ষার কতটুকু ব্যবহার করছিলা? 80। এবং বিক্রিয়ায় যখন কালার চেঞ্জ হইছে, কালার চেঞ্জ হওয়া মানে কি আমি তোমাকে বলছি না স্যার? কালার চেঞ্জ হওয়া মানেই বিক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়া। যে লিখে দেই, কালার চেঞ্জ হলে বিক্রিয়া কমপ্লিট, বিক্রিয়া কমপ্লিট, PLETE, কমপ্লিট হয়ে যায়, ওকে? তার মানে এবার দেখো স্যার, তাহলে ফার্স্টে তুমি কতটুকু নিছিলা? 80 নিছিলা। এবার 80 নেওয়ার পরে মনে করো এইখানে আইসা, এই দেখো ওরা লিখে রাখছে ফাইনাল রিডিং। ফাইনাল রিডিং মানে হচ্ছে শেষ যে পরিমাণটা, শেষ পরিমাণটা মনে করো 20 মিলিলিটার। শেষ পরিমাণটা কতটুকু ধরলাম? 20 মিলিলিটার। তাহলে শুরুতে কতটুকু ছিল? এই যে শুরুতে ছিল এই পর্যন্ত, এই যে শুরুতে ছিল 80 মিলিলিটার। শুরুতে ছিল কতটুকু স্যার? 80 ml। একটু দাঁড়াও, আমি একটু সুন্দর করে লিখি, 80 ml। আর শেষে ছিল কতটুকু? 20 ml। তাহলে ব্যবহার হইছে কতটুকু বাবা? শুরুতে ছিল 80, শুরুতে ছিল 80, এবং শেষে ব্যবহার হইছে, শেষে ছিল কত? শেষে ছিল 20। তাহলে ব্যবহার হইছে কতটুকু? ব্যবহার হইছে হচ্ছে 60 মিলিলিটার। 60 মিলিলিটার ক্ষার ব্যবহার হলো, ব্যবহার হয়েছে। স্যার কি বুঝতে পারছি স্যার? বেশ, টাইট্রেশন কিন্তু আমাদের প্রায় শেষ, টাইট্রেশন কিন্তু প্রায় শেষ। এবার চলো, এবার আমরা হিসেব করব। হিসেবটা কি করব দেখো, শুরুতে তোমার টিচার তোমাকে অ্যাসিড কতটুকু দিছিল, ক্ষার কতটুকু দিছিল, আমরা এই হিসাবগুলি করব। ওকে, ধরলাম শুরুতে তোমার টিচার তোমাকে অ্যাসিড দিছে এবং ক্ষার দিছে। ওকে, আচ্ছা ক্ষার কেন বাংলায় লিখলাম, ক্ষার ইংলিশেই লিখি, ওটা যেহেতু ইংলিশে লিখছি তাই না? ক্ষারের ইংলিশ কি বলতো? ক্ষারের ইংলিশ হচ্ছে বেজ, BASE। আচ্ছা, তাহলে অ্যাসিড এর ঘনমাত্রা কত? S1 জানি না, এই জন্য লিখে রাখছি এক্স। অ্যাসিডের ঘনমাত্রা কিন্তু আমি জানতাম না, দেখো মনে আছে অ্যাসিডের ঘনমাত্রা যে আমি জানতাম না? এই যে দেখো, এই দেখো অ্যাসিডের ঘনমাত্রা আমি এক্স ধরে রাখছি, কারণ টিচার তো আমাকে অ্যাসিডের ঘনমাত্রাই বের করতে দিছে। টিচার কিন্তু আমাকে অ্যাসিডের ঘনমাত্রাই বের করতে দিছে, সো আমি অ্যাসিডের ঘনমাত্রা জানি না দেখে আমি ধরে রাখছি এক্স। এবার আবার কি লিখবো? অ্যাসিডের আয়তন। অ্যাসিডের আয়তন কত? দেখো আমি তো, টিচার আমাকে যখন অ্যাসিডটা দিছে আমি তো ওই যে কনিক্যাল ফ্লাস্কে মাপছিলাম, এই যে কনিক্যাল ফ্লাস্কে নিয়ে মাপছিলাম, কতটুকু পাইছিলাম? 20 মিলিলিটার, তাই না? 20। তার মানে আমি লিখবো আয়তন হচ্ছে 20, আয়তন হচ্ছে
20 মিলিলিটার। আবার টিচার আমাকে কি দিছে? ক্ষার দিছে। ক্ষারটা আমাকে টিচার নিজের হাতে মনে করো তৈরি করে দিছে। তাহলে ক্ষারের ঘনমাত্রা S2 2.5 মোলারিটি। কোথায় পাইলাম? এই যে দেখো আমি এখানে ম্যাথ করে বের করছিলাম। এই যে দেখো আমি ম্যাথ করে বের করছি। টিচার যদি আমাকে না করে দেয়, টিচার যদি আমাকে ক্ষারের ঘনমাত্রা না বের করে দেয়, তাহলে আমি নিজের হাতেই বের করব। আর টিচার যদি আমাকে ঘনমাত্রা বের করে দেয়, টিচার যদি আমাকে ঘনমাত্রা বের করে দেয়, তাহলে তো বের করে দিছেই। তাহলে তো আমি আগে থেকে জানি, তোমার আর কষ্ট করে বের করা লাগবে না। আচ্ছা, এবার দেখো V2 কত হবে? V2 কত জানো? V2 হচ্ছে কতটুকু ক্ষার ব্যবহৃত হলো। দেখো 60 মিলিলিটার ক্ষার ব্যবহার হয়েছে। 60 মিলিলিটার ক্ষার। এই দেখো, তাহলে আমি এখানে V2 কত লিখবো? V2 লিখবো হচ্ছে 60। সরি, V2 কত হবে? V2 হবে 60 মিলিলিটার। তাহলে দেখো এবার আর আমার ম্যাথটা কিন্তু করা কোনো ব্যাপারই না। কেন ব্যাপার না স্যার? কারণ হচ্ছে আমার সূত্র কি? আমরা এই সূত্রটা জানি। আমরা সবাই কিন্তু এই সূত্র জানি। S1 V1 ইকুয়াল টু S2 V2। ঠিক আছে? S1 এর মান কত? S1 এর মান হচ্ছে X। V1 এর মান কত? V1 এর মান হচ্ছে 20। S2 এর মান কত? S2 এর মান হচ্ছে 2.5। V2 এর মান কত? V2 এর মান হচ্ছে 60। তাহলে এখান থেকে X এর মান কত আসে? 2.5 ইন্টু 60 ডিভাইডেড বাই 20। তাই না? কাটাকাটি করলে 3 20 60, তার মানে 2.5 ইন্টু 3 কত হবে বলো তো? 2.5 ইন্টু 3, 2.5 ইন্টু 3 কত হয়? 7.5। অনেক বেশি, যদিও ঘনমাত্রাটা এত বেশি আসলে হয় না। যাই হোক, আমি র্যান্ডমলি আন্দাগন্দা মান দিছি তো, তাই এরকম অ্যান্সার আসছে। যাই হোক, সমস্যা নেই। তার মানে আমার কাছে যে ক্ষারটা ছিল, সেই ক্ষারের ঘনমাত্রা কত হবে স্যার? সরি, ক্ষার না, আমার কাছে যে অ্যাসিড ছিল, সেই অ্যাসিডের ঘনমাত্রা কত হবে? সেই অ্যাসিডের ঘনমাত্রা হবে 7.5 মোলারিটি। দেখছো, আমি কিন্তু বের করে ফেলতে পারছি। কথা বুঝতে পারছি স্যার? আচ্ছা, এইভাবেই আমরা আসলে টাইট্রেশন করে থাকি। তাহলে দেখো, আমি তোমাকে শুরুতে কি বলছিলাম? শুরুতে বলছিলাম অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় কতটুকু অ্যাসিড ও কতটুকু ক্ষারের মধ্যে বিক্রিয়া হবে তা জানা যায়। তাহলে দেখছো, আমি কিন্তু এখন বলতে পারি যে 60 মিলিলিটার 2 পয়েন্ট ঘনমাত্রার কোনো একটা ক্ষার 20 মিলিলিটার 7.5 ঘনমাত্রার অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। কথা বুঝতে পারছি স্যার? তার মানে দেখো, আমি কিন্তু বলতে পারি কতটুকু অ্যাসিড কতটুকু ক্ষারের সাথে বিক্রিয়া করবে, এটা কিন্তু আমরা বুঝে গেছি। ক্লিয়ার? এটাই আসলে টাইট্রেশনের মূল লক্ষ্য। এই যে এতক্ষণ যা শিখলা, এটাই হচ্ছে টাইট্রেশনের মেইন মানে মেইন উদ্দেশ্য। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু স্যারের দিকে তাকাও। এবার কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলবো। ১ নাম্বার কথা হচ্ছে, আমরা এই যে একবার তুমি টাইট্রেশন করে ফেললা না? এই যে একবার তুমি টাইট্রেশন করে ফেললা না? আমরা করি কি মেইন আসলে পরীক্ষার হলে আরো ২-৩ বার টাইট্রেশন করি। মানে একই অ্যাসিডকে একই ক্ষারের সাথে ২-৩ বার টাইট্রেশন করি। এর কারণটা কি জানো? কারণটা হচ্ছে এগুলো তো সব হাতের কাজ। এমন হইতে পারে কখনো তোমার একটু ওই যে কলটা বদ্ধ করতে একটু সময় লেগে গেছে। তাই না? বা হিসাব করতে একটু গড়মিল করে ফেলছো, বা একটু বেশি পরিমাণ অ্যাসিড দিয়ে ফেলছো, বা বেশি পরিমাণ নির্দেশক দিয়ে ফেলছো, বা বেশি পরিমাণ ক্ষার দিয়ে ফেলছো। গড়মিল হইতে পারে না? তো এই গড়মিলগুলা যেন এভারেজ একটা মান আসে, বা একদম ভালো একটা সঠিক একটা যেন মান আসে, এজন্য আমরা সাধারণত এই একই টাইট্রেশনকে ২ থেকে ৩ বার করি। একদম সেইম প্রসেস তুমি ২ থেকে ৩ বার করবা। এবং ২ থেকে ৩ বারই তুমি ক্যালকুলেশন করবা। কোনভাবে ক্যালকুলেশন করবা? এই যে এই সূত্র খাটাইয়া। এই যে এই সূত্র খাটাইয়া তুমি ক্যালকুলেশন করবা। সো এই সূত্রটা মাথায় রাখি। এই সূত্র কিন্তু খুব ইম্পোর্টেন্ট। S1 V1 ইকুয়াল টু S2 V2। আমি লিখে রাখি, ইম্পোর্টেন্ট সূত্র। ফর্মুলা। ইম্পোর্টেন্ট ফর্মুলা। আচ্ছা, ওকে। যেটা বলতেছিলাম, তাহলে ওই যে তুমি ২ থেকে ৩ বার এই একই হিসাবটা করবা। করার পরে তোমার মনে করো ১ম বার মান আসছে 7.5, পরের বার মনে করো মান আসছে 7.2, কথার কথা। পরের বার মনে করো মান আসছে 7.3। এবার এই সবগুলি মানকে আমরা গড় করি, গড় করি। গড় করলে আমরা বলি যে আমরা একটা পারফেক্ট মান পেয়ে গেছি। কথা বুঝতে পারছি স্যার? এইভাবে আসলে আমরা পরীক্ষার হলে বা প্র্যাকটিক্যালে টাইট্রেশন করে থাকি। আশা করি তোমরা সবাই বুঝছো। আর ছোট্ট আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে আমরা এখন ভিডিওতে চলে যাব। প্র্যাকটিক্যালি কিভাবে টাইট্রেশন করানো হয় ইউটিউব থেকে সেই ভিডিও দেখাবো। ওকে, চলো সে প্রশ্নের উত্তরটা দিই। বিষয়টা হচ্ছে, তোমরা অনেকেই ভাবতে পারো, মনে হয় এই যে স্যার আমি কনিক্যাল ফ্লাস্কে কি নিছি? কনিক্যাল ফ্লাস্কে অ্যাসিড নিছি। কনিক্যাল ফ্লাস্কে কি নিছি? অ্যাসিড নিছি। এই যে এখানে অ্যাসিড নিছি। তোমরা অনেকেই ভাবতে পারো কনিক্যাল ফ্লাস্কে মনে হয় অ্যাসিডই নিতে হবে। না, এমন কোনো কথা নাই।
কনিক্যাল ফ্লাস্কে আসলে ওই যে টিচার তোমাকে অ্যাসিড এবং ক্ষার দুইটাই বানায় দিছে মনে করো। তুমি চাইলে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে অ্যাসিডের পরিবর্তে এই যে এখানে অ্যাসিডের পরিবর্তে চাইলে তুমি ক্ষারও নিতে পারো। এখানে যদি ক্ষার নাও তখন তোমার নিতে হবে এখানেও অ্যাসিড। ঠিক আছে? তখন তোমার এই আবার আগের মতো সেইম প্রসিডিউরে তুমি আবার বিক্রিয়া করবা। এই যে কলটা ছাইড়া, এই যে কলটা চালু করে, এই যে কলটা চালু করে তুমি আবার বিক্রিয়া করবা। এই বিক্রিয়া করে তুমি কি করবা? টাইট্রেশন কমপ্লিট করবা। কথা বুঝতে পারছি স্যার? তাইলে এমন কোনো কথা নাই যে কনিক্যাল ফ্লাস্কেই অ্যাসিড নিতে হবে, বা এমন কোনো কথা নাই যে কনিক্যাল ফ্লাস্কেই ক্ষার নিতে হবে। তুমি যেখানে ইচ্ছা সেখানে অ্যাসিড অথবা ক্ষার নিতে পারো। ক্লিয়ার? আশা করি আজকের ক্লাসটা তোমরা সবাই বুঝছো। চলো আমরা নেক্সট ক্লাসের জন্য প্রস্তুত হই। আচ্ছা, দেখো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব টাইট্রেশন কিভাবে করানো হয়। ঠিক আছে স্যার? আশা করি যখন থিওরি তোমাদেরকে বুঝাইছি তুমি আশা করি থিওরি বুঝছো। এবার আমরা দেখব রিয়েলি, মানে একদম রিয়েল লাইফে কিভাবে আমরা প্র্যাকটিক্যালি টাইট্রেশন করে থাকি। ওকে? দেখো, ফার্স্টে দেখো ও কিন্তু আ এই দেখো এখানে কি লেখা আছে? আ এখানে লেখা আছে HCl। দেখো এই জায়গায় লেখা আছে কিন্তু HCl। এই যে এখানে লেখা আছে কিন্তু HCl। ঠিক আছে? তার মানে পাত্রের মধ্যে ওকে HCl দেওয়া আছে। এই যে এই পাত্রের মধ্যে ওকে HCl দেওয়া আছে। সে কি করতেছে? এই যে এখানে একটা নল আছে, দেখো একটা নল। এই নলটাকে আমরা মূলত প্রিপেড বলি। এই প্রিপেড থেকে সে কি করবে? HCl টাকে উঠাইয়া এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নিবে। কথা বুঝতে পারছি? ফার্স্টে HCl টা কি তোমাদের টিচার প্রিপেডের মধ্যেই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে শুরুতে দিয়ে দিবে? অনেক সময় দিয়ে দেয়, কিন্তু সাধারণত HCl কে কনিক্যাল ফ্লাস্কে শুরুতে টিচাররা দেয় না। তো আমরা কি করি? স্যাররা আমাদেরকে এরকম একটা দেয়, কি বলে? এরকম একটা পাত্রের মধ্যে HCl দিয়ে দেয়। আমরা ওই পাত্র থেকে এই যে এটা প্রিপেড, এই যে এটা, এই যে এখানে একটা নল দেখতেছো, এই যে নলটা, একটু পরে এই নলটা আরো বড় করে দেখবা। এই নলটাকে আমরা প্রিপেড বলি। ওই প্রিপেড দিয়া ওই HCl গুলোকে উঠায়। উঠাইয়া করে কি? এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে ঢালে। এখনই তোমরা দেখবা সে এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে HCl টাকে ঢালতেছে। দেখো। এই দেখছো? এই যে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে কিন্তু সে ঢালা শুরু করে দিছে। কনিক্যাল ফ্লাস্কের মধ্যে সে কিন্তু HCl কে ঢালা শুরু করে দিছে। বুঝতে পারছি স্যার? এবার দেখো, একটা জিনিস একটু বলে রাখি, একটা জিনিস একটু বলে রাখি। দেখো ওই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে না লেখা আছে এই যে আননোন কনসেন্ট্রেশন। লেখা আননোন কনসেন্ট্রেশন। আমি তোমাদের বলি নাই স্যার, আমরা এই যে এখানে যে ইয়াটা নিব, অ্যাসিডটা নিব, সেই অ্যাসিডের ঘনমাত্রা কিন্তু আমরা জানি না। ঘনমাত্রা অজানা, মনে নাই? অজানা ছিল, ঘনমাত্রা অজানা ছিল। এই জন্যই কিন্তু ওরা লিখে রাখছে আননোন কনসেন্ট্রেশন। কারণ ঘনমাত্রা তো ও জানে না। এজন্য ও লিখে রাখছে কি স্যার? আননোন কনসেন্ট্রেশন। কিন্তু আয়তন কিন্তু সে জানে। আয়তন কিন্তু দেখো তার পাত্রের মধ্যে লেখা আছে। এই দেখো একটু ওয়েট করো, আমি তোমাকে দেখাই। পাত্রের মধ্যে যে আয়তন লেখা আছে। এই দেখো পাত্রের মধ্যে আয়তন কত লেখা? পাত্রের মধ্যে আয়তন লেখা 25 মিলিলিটার। সেন্টিমিটার কিউব আর মিলিলিটার একই কথা। মনে থাকবে তো স্যার? তাহলে 25 মিলিলিটার HCl কিন্তু লেখা আছে। কিন্তু ওই HCl এর কনসেন্ট্রেশন কত? এই যে আননোন কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনটা জানি না। এই কনসেন্ট্রেশনটাই তো বের করব। এই কনসেন্ট্রেশনটাই তো বের করব। কথা কি বুঝতে পারছি স্যার? আচ্ছা। তাহলে আমি ফার্স্টে কি নিলাম? আমি ফার্স্টে আ ইয়াকে নিলাম। কি বলে? এইখান থেকে প্রিপেড দিয়ে অ্যাসিডটাকে কনিক্যাল ফ্লাস্কে নিলাম। দেখো ভিডিওটা তো তোমরা একটু আগে দেখছোই। কনিক্যাল ফ্লাস্কে সে অ্যাসিড নিছে। আরেকবার একটু দেখো। এই যে দেখো অ্যাসিডটাকে ঢালতেছে কিন্তু কনিক্যাল ফ্লাস্কে, এই যে ঢালতেছে। ওকে? এরপরে দেখো, দেখো সেকেন্ড টা। এবার, এবার সে আ ওই যে আ কনিক্যাল ফ্লাস্কের মধ্যে যে ইয়াটা আছে, অ্যাসিডটা আছে, সেই অ্যাসিডের মধ্যে সে কি করবে? দিবে, নির্দেশক দিবে। নির্দেশক মানে ইন্ডিকেটর। এই দেখো এটা হচ্ছে সেই ইন্ডিকেটরের পাত্র। এটাই হচ্ছে সেই ইন্ডিকেটরের পাত্র। এই যে এখানে উপরে আবার একটা রাবার আছে। এই রাবারটাকে চাপ দিলে এর নিচ থেকে ইন্ডিকেটরগুলি উঠে আসে। তো উঠে আসলে ওই ইন্ডিকেটরগুলাকে সে এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে ফালাবে। দেখো, তুমি একটু মনোযোগ দিয়ে দেখো কি করে সে। এই যে ইন্ডিকেটর সে কিন্তু দিয়ে দিছে। ইন্ডিকেটর দিয়ে সে কিন্তু নাড়াইছে পর্যন্ত। এই দেখো আমি তোমাকে দেখাই। ইন্ডিকেটর দিয়ে যে সে নাড়াইছে। এই যে
এই যে ইন্ডিকেটর দিস, এই যে দেখো কি এখানে কি লিখছে, এই যে অ্যাডিং ফেনফথেলিন ইন্ডিকেটর, মানে এখানে সে ফেনফথেলিন ইন্ডিকেটর ইউজ করছে, অ্যাড করে ফেলছে। অ্যাড করে ফেলার পরে দেখো ওই কনিক্যাল ফ্লাস্কটাকে সে কিন্তু নাড়াইছে, ভালো করে শেক করছে যাতে অ্যাসিড আর ইন্ডিকেটর মিলে যায়। এবার দেখো সে কি, এবার দেখো তো এই ছোট পাত্রের মধ্যে কি লেখা আছে, এই দেখো এটার মধ্যে লেখা আছে, এই দেখো 0.1 মোলারিটি, 0.10 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে সে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে কি নিছিল, HCl, যেটার ঘনমাত্রা কি অজানা, ঘনমাত্রা জানি না, ঘনমাত্রা কি অজানা। কিন্তু এই যে পাত্রের মধ্যে যে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, ক্ষার হিসাবে যে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, এটার ঘনমাত্রা কিন্তু জানা। সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত দেখছো, 0.10 মোলারিটি, দেখছো এটার ঘনমাত্রা কিন্তু জানি। ইভেন এটার এখন আয়তনও জানবো। আয়তন কিভাবে জানবো আমি তোমাকে দেখাই, একটু ওয়েট করো। দেখো আয়তন কিভাবে জানবো, আচ্ছা আমি একটু বলেই দেই আয়তন কিভাবে জানবো। সে করবে কি, এই ক্ষারটাকেই তো সে বুরেট, এই যে এটাকে বলা হয় বুরেট, এই যে পুরো পাত্রটা, এই নলটা, এই নলের মধ্যে তো সে ঢালবে। তো ঢাললে কত আয়তনের ক্ষার ঢালছে সে তো সেটা জানে। কথা বুঝতে পারছি স্যার? দেখো একটু ওয়েট করো, আমি তোমাকে দেখাচ্ছি। তাহলে আমি ক্ষারের ঘনমাত্রা কিন্তু জানি। এই দেখো এবার কি করে সে, আমি আসলে এটা কি স্পিড করে রাখছি তো, এই জন্য একটু দ্রুত হচ্ছে, নাহলে লোকটা আস্তে আস্তে এই যে দেখো সে, এই দেখো ক্ষারটাকে ঢালতেছে। কিসের মধ্যে ঢালতেছে, বুরেটের মধ্যে। এটাকে আমরা বলি ফানেল। ওই যে আমরা কেরোসিন টেরোসিন বা লিকুইড জাতীয় কোনো কিছু কিনলে এরকম ফানেলের মধ্যেই কিন্তু আমাদেরকে ওই লিকুইড ঢেলে দিয়ে দেয়, তাই না? ওই ফানেল দিয়ে সে কি করতেছে, ক্ষারটা ঢালতেছে। কিসের মধ্যে, বুরেটের মধ্যে। এই দেখো, এই যে দেখো ক্ষারটাকে ঢালতেছে। এবার দেখো স্যার, ক্ষারটাকে যে সে ঢাললো, দেখো একটু ওয়েট করো, এই যে এই যে ক্ষারটাকে যে সে ঢাললো, ক্ষারের ঘনমাত্রা তো জানি, ক্ষারের ঘনমাত্রা 0.10 মোলারিটি, কিন্তু ক্ষারের আয়তন কিভাবে বের করব? ক্ষারের ঘনমাত্রা S2 = E2, আয়তন কিভাবে বের করব? এই যে তুমি যে ক্ষারটাকে ঢালছো, ওনা এই জিনিসটা দেখায় নাই। তুমি যে ক্ষারটাকে ঢালছো, এই দেখো এই বুলেটের গায়ে কিন্তু দাগ কাটা আছে, দেখো 1 2 3 4 এরকম দাগ কাটা আছে, কিন্তু ওই যে ওই পাশে দাগ কাটা আছে। তো এই দাগ কাটা পরিমাণ দেখলেই তো বোঝা যায়। আমরা ইউজুয়ালি করি কি, এই দাগ কাটার যে 100 পর্যন্ত যেটা আছে 100, এই দাগ কাটার দেখবে 100 পর্যন্ত আছে, ওই 100 পর্যন্ত সাধারণত ক্ষারটাকে নেই। মানে এই যে মনে করো 100 পর্যন্ত ক্ষারটাকে নিছি, এই যে পুরাটা মনে করো ক্ষার, এই যে পুরা বুলেটের মধ্যে ক্ষার নিছি। কত পর্যন্ত নিছি স্যার? এই যে 100 পর্যন্ত, এই যে এটা হচ্ছে 100, এটা হচ্ছে 100 মিলিলিটার। তার মানে আমি আয়তন ধরবো কত? আয়তন ধরবো, শুরুতে আয়তন ধরবো কিন্তু 100, কিন্তু এখানে V2 100 বসাবো না। কেন V2 100 বসাবো না জানো? কারণ V2 তো সেইটা যেটা ব্যবহৃত হইল। 100 মিলিলিটারের মধ্যে কি 100 মিলিলিটারে ব্যবহার হয়ে গেছে? কথা বুঝো নাই? আমি আরেকবার একটু বুঝা বলি। আমি বুলেটের মধ্যে ক্ষারটাকে ঢাললাম না? ক্ষারটাকে আমি 100 মিলিলিটার পর্যন্ত ঢাললাম। ক্ষারটাকে 100 মিলিলিটার পর্যন্ত ঢাললাম। কিন্তু 100 এই V2 র মধ্যে বসানো যাবে না। কেন বসানো যাবে না? V2 র মধ্যে তো সেই আয়তনটা বসাবা যে আয়তনটা ব্যবহৃত হইল অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায়। কথা বুঝতে পারছি? ব্যবহৃত কতটুকু ক্ষার হইছে সেটা তুমি কিভাবে বুঝবা? সেটা বুঝবা বিক্রিয়ার শেষে। একটু ওয়েট করো, দেখো এখনই দেখবা। সে কি করছে, মনে করো 100 পর্যন্ত সে ক্ষার নিছে, কথার কথা। এরপরে নেওয়ার পরে সে কি করবে? দেখো এখন সে বিক্রিয়া শুরু করবে। এই দেখো এখন বিক্রিয়া শুরু করবে। এই দেখো সে কিন্তু কলটাকে ছেড়ে দিছে। দেখছো এই যে কলটাকে ছেড়ে দিছে, এই যে এখানে একটা কল আছে। এই যে কলটাকে সে কিন্তু ঘুরায় ফেলছে। ঘুরায় ফেলার কারণে এখান থেকে ফোঁটায়, ফোঁটায় কি পড়তেছে? ক্ষার পড়তেছে কিন্তু। এবং ক্ষারটা অ্যাসিডের সাথে পড়ার সাথে, সাথে দেখো এই যে কালার চেঞ্জ হওয়া শুরু হইছে। কালার চেঞ্জ হওয়া শুরু হইছে। কিন্তু আমি বলছি কখন এই কলটাকে বন্ধ করবা? এই যে এই কলটাকে কখন বন্ধ করে দিবা? যখন এই কালারটা স্থায়ী হয়ে যাবে। তুমি দেখবা কালারটা কিন্তু এখন স্থায়ী হবে না। কালারটা আসবে, যাবে, আসবে, যাবে। এই দেখো। এই দেখো কালারটা দেখছো, এই যে গায়েব হয়ে গেছে, আবার চলে গেছে। এই দেখো আবার কালারটা আসবে। এই দেখো আবার কালারটা আসবে। আবার গায়েব হয়ে গেছে। যখন কালারটা স্থায়ী হয়ে যাবে তখন তুমি কলটা বন্ধ করে দিবে। দেখো কালারটা স্থায়ী হোক, তারপরে তুমি কলটা অফ করে দিবে। এই দেখো এখানে বলছে অ্যাড সোডিয়াম হাইড্রোক্সাইড ড্রপ ওয়াইজ, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড সে ড্রপে অ্যাড করবে। এই যে এটা নাড়াইতে হবে, কিন্তু ইকোনমিক্যাল ফার্স্টে কিন্তু নাড়াইতে হবে। এখনো কালারটা স্থায়ী হয় নাই, আসে যায়, আসে যায়। কালার স্থায়ী হলেই কিন্তু আমি কলটা অফ করব। এখনো কালারটা আসে নাই। কালারটা কিন্তু স্থায়ী হয়ে গেছে। এই যে দেখো এখানে কি বলছে, দিস ইজ দ্য এন্ড পয়েন্ট। পিঙ্ক কালার ডাজ নট ডিসঅ্যাপিয়ার। পিঙ্ক কালারটা গায়েব হয়ে যাচ্ছে না। দেখছো কালারটা এবার স্থায়ী হয়ে গেছে। সাথে সাথে দেখো সে ট্যাক্টিক্যাল বন্ধ করে দিছে। তার কল অফ করে দিছে, সে কলটাকে কিন্তু অফ করে দিছে।
এবার দেখবে এই দেখো এখানে কি লিখছে, হাউ মাচ সোডিয়াম হাইড্রোক্সাইড ওয়াজ ইউজড টু নিউট্রালাইজ দ্য অ্যাসিড। এবার সে দেখবে, মনে করো এই যে আমি শুরুতে কিন্তু 100 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড নিছিলাম, এখন 100 মিলিলিটার, 100 মিলিলিটার ওই যে বুরেটের মধ্যে নিছিলাম, তাই না? এই যে এটা মনে করো বুরেট, এই যে এটা মনে করো বুরেট, এই যেটা এদিক দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড মনে করো নিচের দিকে পড়ে, তাহলে এই যে এই পর্যন্ত নিছিলাম 100 মিলিলিটার। এখন 100 মিলিলিটারের মধ্যে আমি দেখবো এখন কতটুকু ব্যবহার হয়েছে। মনে করো আমি দেখলাম আমার সোডিয়াম হাইড্রোক্সাইড এখন এই জায়গায় আছে, এই জায়গাটা মনে করো 60 মিলিলিটার, তাহলে ব্যবহার হয়েছে কতটুকু? ব্যবহার হয়েছে 40 মিলিলিটার। কথা কি বুঝাতে পারছি স্যার? আমি আরেকবার বলি, আমি শুরুতে 100 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড নিছিলাম, তাই না বাবা? এখন আমি বুলেটের দিকে তাকায় দেখবো, যখন এই যে কালারটা চলে আসছে, কালারটা যখন স্থায়ী হয়ে গেছে, তখন আমি বুলেটের দিকে তাকায় দেখবো এখন সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে। মনে করো আমি দেখলাম সোডিয়াম হাইড্রোক্সাইড 60 মিলিলিটার পর্যন্ত আছে, এই যে এটুকু হচ্ছে মনে করো 60, এই যে এতটুকু হচ্ছে 60, তাহলে আমি শুরুতে দিছিলাম 100, এখন আছে 60 পর্যন্ত, তাহলে আমার ব্যবহার হয়েছে কতটুকু? ব্যবহার এই যে এতটুকু হয়েছে না ব্যবহার? কথা কি বুঝতে পারছি? আমার শুরুতে দিছিলাম আমি 100 মিলিলিটার, মানে অব্যবহৃত, মানে ব্যবহার হয় নাই, হইছে অব্যবহৃত রয়ে গেছে কতটুকু? 60 মিলিলিটার রয়ে গেছে, তাহলে ব্যবহার হয়েছে কতটুকু? এই যে ব্যবহার হয়েছে এই 40 মিলিলিটার। ক্লিয়ার? এবার দেখো সে ওই 40 মিলিলিটার বা যেটাই হোক, ওর হয়তো 40 মিলিলিটার হয় নাই, আমি তো 40 মিলিলিটার 60 মিলিলিটার এগুলি তোমাকে একটা আন্দাজে একটা মান বললাম, তাই না? দেখি না তার কতটুকু ব্যবহার হয়েছে, আমরা দেখি চলো। এই দেখো, এই দেখো, এখন সে এখানে দেখা যাচ্ছে, এই যে দেখো এইখানে তার দেখা যাচ্ছে এটা 25 পর্যন্ত দাগ আছে, তার দাগটা কত পর্যন্ত আছে? 25 পর্যন্ত। তো মনে করো শুরুতে সে দিছিল 100 মিলিলিটার পর্যন্ত দিছিল, শুরুতে মনে করো এই যে এখানে ছিল মনে করো 100, ঠিক আছে, 100 মিলিলিটার, আর এইখানে আছে মনে করো 25, এই যে এখানে আছে 25 পর্যন্ত, তাহলে ব্যবহার হয়েছে 100 - 25। কথা কি বুঝতে পারছি? এরকম আর কি হিসাবটা করা হয়। দেখি ও কি করে তারপরে। এই যে দেখো সে বলছে 25.4 সেন্টিমিটার কিউব ওয়াজ ইউজড টু নিউট্রালাইজ 25 সেন্টিমিটার কিউব অফ HCl। দেখছো একটা জিনিস স্যার, HCl 25 সেন্টিমিটার কিন্তু সে নিছিল, 25 সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব মানে মিলিলিটার, মিলিলিটার HCl নিছিল, 25 সেন্টিমিটার HCl নিছিল, এবং ক্ষার কতটুকু লাগছে দেখো তো, ক্ষারও কিন্তু 25.4, ওই 25.4 আর 25 একই কথা, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে খেয়াল করছো, এটা যেহেতু শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার, এজন্য দেখছো সমপরিমাণ কিন্তু অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করছে। শক্তিশালী অ্যাসিড আর শক্তিশালী ক্ষার কি সমপরিমাণ বিক্রিয়া করে না? এই দেখো আমি তোমার বিক্রিয়াটা দেখাই, HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড কি তৈরি হবে? তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস কি, প্লাস তৈরি হবে পানি। খেয়াল করে দেখো তো, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কত? সোডিয়াম হাইড্রোক্সাইডও 1 মোল, আবার HCl ও কিন্তু 1 মোল। তার মানে যতটুকু HCl লাগবে ততটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। এটার প্রমাণ কিন্তু এখান থেকে দেখাই যায়। আমি শুরুতে কিন্তু HCl 25 মিলিলিটার নিছিলাম, তাই না? মনে নাই? V1 কত নিছিলাম? 25 মিলিলিটার। আর V2 এখন কতটুকু ব্যবহৃত হইছে? এই সোডিয়াম হাইড্রোক্সাইডে ব্যবহৃত হইছে 25.4 মিলিলিটার। আমি কি কথা বুঝতে পারছি স্যার? এইভাবে আমরা আসলে হিসাবটা করে থাকি। আশা করি তুমি বুঝতে পারছো। আজকের ক্লাস এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।